আমি সুরিয়া, বাংলাতে যার অর্থ হলো সূর্য। কিন্তু এই আমার জীবনেই গত একটা বছর ধরে কোনো আলো নেই। কিন্তু সেই অন্ধকারের মধ্যে আমি এখনো জীবিত আছি, যার কারণে সে হলো বৈশালী। সিনেমার মেইন ক্যারেক্টার সুরিয়ার এই কথাগুলোর দ্বারা শুরু হয় সিনেমা। তার বিশাল একটা জার্নি দেখতে পাই আমরা। পাহাড় উতরাই পার করে অবশেষে নেপালের বর্ডারে চলে এসেছে সে। নিজের পাসপোর্ট এবং যাবতীয় কাগজপত্র দেখিয়ে সুরিয়া এন্টার করে নেপালে। কেন আসলো জানো? এটা হলো সেই জায়গা যেখানে বৈশালীর সাথে তার শেষ দেখা হয়েছিল। সে জীবনে সবকিছু ছাড়তে পারবে, কিন্তু বৈশালীকে ফিরে পাওয়ার আশা ছাড়তে পারবে না। বলতে বলতেই কিছু বখাটে তার বাইক থেকে তার ব্যাগটা আস্তে করে নিয়ে পালিয়ে যেতে ধরে। সুরিয়া তাদের পেছনে তাদেরকে ধাওয়া করছে, কিন্তু নাগাল পাচ্ছে না। এভাবে গলির পর গলি পার করে কোনো এক সময় হাতে একটা পাথর নিয়ে তাদের দিকে ছুঁড়ে মারলে সেই পাথর এক পুলিশ অফিসারের গাড়ির জানালা ভেঙে তার মাথায় আঘাত করে। সুরিয়া গলি থেকে বের হলে বিষয়টা বুঝতে পেরে সে নিজের শক খেয়ে যায়। তারপর কি হবে এটা জানা কথা। সুরিয়াকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট, আগামীকাল তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন। কিন্তু তারা কেউ শুনছে না তার কথা। বারবার বলছে, স্যার আমি ওই চোরদেরকে মারতে চেয়েছিলাম, ওরা আমার ব্যাগ নিয়ে পালিয়েছে। কিন্তু তবুও লাভ নেই। নেপাল হলে কি হয়েছে, ইনি হলেন ভারতীয়। কোথাকার তুই? তাকে জিজ্ঞাসা করলে জানায় কলকাতায় থাকে সে, অর্থাৎ বাঙালি। কিন্তু না, সে সরাসরি তাকে বলে, না স্যার আমি তেলেগু। আসলে এই পুলিশ অফিসারের স্ত্রীও তেলেগু। সে মজা করে বলছে, আরে লাভ ম্যারেজ করেছিলাম তোর ভাবির সাথে। কিন্তু যাই হোক, তাকে জেলের ভাত খাওয়াবেই সে। 3 বছরের সাজার ব্যবস্থা করছে তার। সুরিয়া তাকে উচ্চস্বরে বলে ওঠে, আমাকে একবার শুধু বৈশালীর সাথে দেখা করতে দিন, তারপর দরকার হয় ফাঁসিতে চড়িয়ে দিয়েন, সমস্যা নেই। অফিসার কিছুটা শান্ত হয়। আচ্ছা, স্টোরিটা তাহলে ভালোবাসা নিয়ে, তাই না? অফিসার তাকে আগ্রহের সাথে বলছে, তাহলে শোনাও তোমার গল্প। কিন্তু সুরিয়া বলে, আগে আমি ওর সাথে দেখা করে আসি, একটা বছর ধরে এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। এ বলে চলে যেতে ধরে। কিন্তু অফিসার তাকে থামিয়ে বলে, হয়তো আমাকে এখানেই তোর গল্প শোনাবি, আর নয়তো 3 বছরের জন্য জেলে যাবি। এখন কোনো উপায় না পেয়ে সুরিয়া বসে পড়ে। বলতে শুরু করে, তা আজ থেকে 2 বছর আগের কথা। কলকাতা শহর দেখতে পাই আমরা। একটা গাড়ি থেকে অনেকগুলো চাঙ্গু পাঙ্গু নিয়ে এক চ্যাংড়াকে দেখতে পাই আমরা। সেই রকম ভাবসাব নিয়ে আসছে, মনে হচ্ছে এলাকার বড় ভাই। কিন্তু ছোট বাচ্চারাও তাকে পাত্তা দেয় না। আজকে সুরিয়াকে তারা উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। তবে সুরিয়াটা আসলে কে সেটা তারা জানে না, তার চেহারা চেনে না তারা। ভেতরে আমরা সুরিয়াকে দেখতে পাই, বন্ধুদের সাথে চিল মারছে। হঠাৎ সুরিয়ার এক বন্ধু তাকে ডাক দিলে তারা বুঝতে পেরে যায় এই তো সুরিয়া। তারা তাকে চিনতে পেরে যায়, এই সুরিয়া তাদের টার্গেট। দাঁড়িয়ে আছিস কেন, মারা শুরু কর। কিন্তু তারা কেন সুরিয়াকে মারছে এই বিষয়টা আমরা এখনো বুঝতে পারছি না, সুরিয়া নিজেও বুঝতে পারছে না। যে কয়টা প্রথমে আসলো সবগুলোকে ধোলাই করার পর বাকি যেই কয়টা ছিল তারা সহ ওদের লিডার পর্যন্ত ভয় পেয়ে গিয়েছে, দৌড়ে পালাতে শুরু করেছে সবগুলো। কিন্তু অবশেষে দেখা যায় সুরিয়া তার পেছনেই। তারা তাকে কেন মারছে এই বিষয়টাই শুধু জানতে এসেছে সে। বলছে আর এক একটাকে ধোলাই করছে। কোনো এক সময় একটা ফোন কল চলে আসলে জানতে পারে এই সুরিয়া সেই সুরিয়া নয়, ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছে তারা। কিন্তু সুরিয়ার মাথা গরম হয়ে গিয়েছে। তাকে এক মুক্কা মারতে গিয়ে সেই ট্রামের জানালা ভেঙে যায়। আর সেই প্রথম দেখেছিল সে বৈশালীকে। বৈশালী এবং তার ক্লাসমেট এরা প্রত্যেকেই রাস্তায় একটা সমাজ সচেতনতামূলক কার্যকলাপে অংশগ্রহণ করেছে এবং সবাইকে বোঝাতে চেষ্টা করছে হিংসার মাধ্যমে ভালো কিছু হতে পারে না, আমরা হিংসা পরিহার করি। আর তার প্রথম দেখাতেই বলা যায় সুরিয়ার লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। তারপরের সময় যায়, আমরা সুরিয়াকে দেখতে পাই সে সব সময় বৈশালীকে নিয়েই চিন্তা করে। রাস্তায় দুজন ঝামেলা বাঁধিয়েছে, সেজন্য বিশাল বড় যানজট ঘটেছে। কিছু ইমার্জেন্সি কাজও বন্ধ হয়ে আছে তাদের জন্য। সুরিয়া লক্ষ্য করে তার সেদিনকার দেখা ওই মেয়েটা আজকেও বিষয়গুলোর প্রতিবাদ করছে। যাক, ইনি হলেন বৈশালীর বাবা, যিনি একজন ম্যাজিস্ট্রেট। বাবার সাথে মেয়ের ভালোই দুষ্টুমিষ্টি সম্পর্ক। গতরাতে দারু খেয়েছে, সেটা বৈশালী ধরে ফেলেছে। কিন্তু তার মাকে যেন না বলে, সেজন্য আবার তার বাবার আর কাছে রিকোয়েস্ট করছে। ওদিকে সুরিয়া দিনরাত শুধুমাত্র বৈশালীর কথাই ভাবছে। সে জানেও না মেয়েটার নাম কি। কিন্তু বন্ধু থাকে কি কারণে, তারা ঠিকই জোগাড় করেছে মেয়েটার নাম বৈশালী। তারা জানায়, এত সহজ ভাবিস না, ওই মেয়ে ভালোর ভালো খারাপের খারাপ, ওকে ভালোবাসায় ফেলা নাকি তার পক্ষে সম্ভব নয়, এমন বলে খোঁটা দিচ্ছে তাকে। কিন্তু সুরিয়া জানে যদি সোজাভাবে কাজ না হয় তাহলে জাল উল্টো ভাবে দিতে হয়। এক বৃষ্টির দিনে তার প্ল্যানিং অনুযায়ী সবাই রেডি, বন্ধু বান্ধবদের বুঝিয়ে দিয়েছে। বৈশালী সামনে হেঁটে যাচ্ছে, তার কিছুক্ষণ পরে তারা তাদের নাটক শুরু করে। সুরিয়ার পেছনে সবাই ধাওয়া করছে, আর সুরিয়া প্রাণ বাঁচাতে বৈশালীর পেছনে যাচ্ছে। তাদের এরকম হইচই শুনতে পেলে বৈশালী ভয় পেয়ে যায়, কারণ বৃষ্টির সময়টাতে এলাকা নিস্তব্ধ। কিছুটা দূর এভাবেই চলার পর সবকিছু শান্ত হলে সে দাঁড়িয়ে পড়ে। আওয়াজ শুনে আবারও ছুটতে শুরু করে, কিন্তু এবার আর পালিয়ে কোথায় যাবে, কারণ সেই হট্টগোল তাকে পেয়ে গিয়েছে। হইচই তার পর্যন্ত পৌঁছে গিয়েছে। সে দাঁড়িয়ে পড়ে। সুরিয়া সরাসরি তার ছাতার নিচে ঢুকে তার মুখ চেপে ধরে। তাকে বোঝাচ্ছে, বোঝার চেষ্টা করো, তারা আমার পিছনে পড়েছে, আজকে পেলে আমাকে মেরেই ফেলবে। সে তার সাহায্য করতে রাজি হয়। তার মুখ থেকে হাত সরালে সুরিয়া এমন ভাব নিচ্ছে যেন সে অনেক দিন ধরে তাকে চিনে।
আবারও মুখ চেপে ধরে। তাদের নাটক অনুযায়ী বাকিরা যখন সুরিয়াকে ধরতে আশেপাশে চলে আসে, তারা দুজন তো ছাতার নিচেই। বৈশালী তাদেরকে অন্য একটা রাস্তা দেখিয়ে দেয়, ওদিকে গিয়েছে। তারপর সবকিছু ঠিক হলে ওদিকে আমরা দেখতে পাই এলাকার সমস্ত লোকজন সুরিয়ার বন্ধু বান্ধবদেরকে ইচ্ছা মতো পেদাতে শুরু করেছে, মনে করেছে চোর। আর এদিকে সুরিয়া বৈশালীকে বলছে, অনেক ধন্যবাদ। কিন্তু বৈশালীর প্রশ্ন, সে এমন ভাব কেন নিল যে তাকে সে চেনে? সুরিয়া স্বীকার করে, এমনটা বলে তাকে নাকি সে 2টা বছর ধরে ফলো করছে, আর সে তাকে যেন আর ফলো না করে সেজন্যই তারা সবাই তার পেছনে পড়েছিল। যাই হোক, এখানে তাদের মধ্যে অনেকটা কথাবার্তা হয়। সুরিয়া তাকে ভাইশু বলে ডাক দিলে সে রেগে যায়। আমার কাছের মানুষরা শুধু আমাকে এই নামে ডাকবে, চলে যায় এখান থেকে। আর সুরিয়া নিজের নাম চিৎকার করে তাকে বলে দেয়। পরবর্তী সময়গুলোতে কিছু মজার মুহূর্ত দেখতে পাই আমরা, যেমন সুরিয়া মনে করছে বৈশালী এখন সবসময় তার বিষয় নিয়েই কথা বলছে, কিন্তু ওদিক থেকে তার বন্ধু আবার তাকে খবর দেয়, আরে ও তো দেখি তোকে বাদ দিয়ে সবকিছু নিয়েই কথা বলছে। আমরা বুঝতে পারছি বৈশালী খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে। পরবর্তী সময়টাতে সুরিয়া এবার সত্যি সত্যি বৈশালীর পিছু করছে। বৈশালী ট্রামে উঠে যায় আর সুরিয়া তার পাশে দিয়ে যাচ্ছিল। অবশ্য বৈশালীও তাকে লক্ষ্য করে। পরের স্টপেজে ট্রাম থামলে তার বাইক ওখানেই রেখে সে নিজেও ট্রামে উঠে পড়ে। সে বিষয়টা লক্ষ্য করে বৈশালী যে সুরিয়া তার পিছু করছে, কিন্তু তেমন কিছু বলে না। এবার এভাবেই যাচ্ছে সময়, একদিন সুরিয়া লক্ষ্য করে একটা ছেলের সাথে অনেকটাই ফ্রি ভাবে কথা বলছে সে। এমনকি সেই ছেলেটা বৈশালীকে নিজের গাড়িতে করে তার বাড়িতে ড্রপ করে দিয়ে আসে, যার কারণে পরবর্তীতে ওই ছেলেকে পড়তে হয় বিপদে। তাকে হুমকি দেওয়া হয়, পরবর্তীতে যেন বৈশালীর সাথে তোকে না দেখি। তার পরবর্তী সময়গুলোতেও সুরিয়াকে আমরা দেখতে পাই সে বৈশালীর পিছু করছে। পাশাপাশি আমরা জানতে পারি মেডিকেল এবং ডাক্তারি বিষয়টা নিয়ে সে লেখাপড়া করছে। বিভিন্ন স্থানে এক এক সময় এক এক ক্যাম্পিং করে তারা। কয়েকবার সুরিয়াকে সরাসরি জিজ্ঞাসা করতে যায় সে কেন তার পিছু করছে, কিন্তু কোনোবার তাকে ধরতে পারে না। একদিন কফি হাউসে তার বান্ধবীদের সাথে থাকা অবস্থায় সুরিয়া সেখানেও রয়েছে। এবার তাকে সরাসরি গিয়ে বলে, তুমি কি পেয়েছো, আমার পিছু করছো কেন? সুরিয়া ভয় পেয়ে যায়, আরে তুমি এখানে কেন? তোমার সাথে যদি ওরা আমাকে আবার দেখে ফেলে তাহলে আবারও আমার অবস্থা খারাপ করবে। এই বলে এখান থেকে চলে যায়। বৈশালী তাকে কিচ্ছু বলতে পারলো না। আবার একদিন নদী পারাপারের সময় সেখানে বোটের মধ্যে নিচে একজনের এক্স-রে রিপোর্ট পড়ে থাকতে দেখে সেটা হাতে তুলে নিলে বৈশালী দেখতে পারে নাম হলো সুরিয়া। সেখানে সুরিয়াকে সে ডাকতে শুরু করে, এই রিপোর্টটা কার, সুরিয়া কোথায়? আসলে এটাও তাদের প্ল্যানিং ছিল। হাত ভাঙার অভিনয় করছে তার সামনে, আর এমন ভাব ধরছে যেন গতকালকে তার সাথে তাকে দেখতে পেয়ে তারা আবারও তাকে মেরে এই অবস্থা করেছে। এখানে তাদের সাথে আরো কিছু কথাবার্তা হয়, মানে বারবার সুযোগ তৈরি করে সে তার সাথে কথা বাড়াচ্ছে। যাক, আমরা অপরদিকে বৈশালীর বাবাকে দেখতে পাই। আগেই বলেছিলাম সে একজন ম্যাজিস্ট্রেট। একটা চিঠি পেয়েছে যেখানে একজন মারাত্মক অপরাধীর কথা লিখেছে কেউ একজন, এবং তিনি নিজের পরিচয় গোপন করে চিঠি লিখেছেন, যার কথা সে বলছে যদি আগামীতে রাজনীতিতে সে ঢুকে যায় তাহলে কিন্তু দেশের বড় ক্ষতি হয়ে যাবে। এমন একটা চিঠি পেয়েছেন তিনি। আর তিনি খুবই ন্যায়পরায়ণ একজন ব্যক্তি, যার কারণে অ্যাকশন নিতে দেরি করেননি। যে খবরটা সরাসরি চলে যায় যার বিরুদ্ধে সে চিঠিটা লেখা হয়েছিল তার কানে। ম্যাজিস্ট্রেটকে যেন যে করেই হোক টাকা দিয়ে তাদের দিকে নেওয়া হয়, কিন্তু তবুও এতে কাজ হবে না এমনটা জানা যায়। তখন তাকে দিয়ে কাজ করাতে যা কিছু করা দরকার সে সবকিছুর অনুমতি দিয়ে দেয় তার চেলাবেলাকে। আজকে তাদের ধর্মীয় একটা উৎসব, যেখানে বৈশালীকে আমরা আনন্দ করতে দেখি। কিন্তু তখনই সেই মন্ত্রীর চেলাপেলা এসে বৈশালীর বাবাকে হুমকি দিতে শুরু করে, সময় মতো কথা মেনে নে, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর আমরা দেখতে পাই সেখানেই ছিল সুরিয়া। তার কাছে এসে তাকে বলতে শুরু করে, স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। আপনি করাপ্টেড মন্ত্রীটাকে সাজা দিয়েছেন তাই না? চলুন আমরা একসাথে কফি খাই। তো এই শুনে যখন তারা তার কাঁধে হাত দিয়ে বসে, তখনই তার হাত একদম ভেঙে দেয় সে। তারপরে কথায় কথায় তাদের মধ্যে লড়াই একদম জমজমাট হয়ে যায়। সুরিয়া তাদের প্রত্যেককে এক এক করে ধুলাই করছে, কিন্তু যখন দেখতে পায় বৈশালী এখানে, তখন এখান থেকে পালাতে শুরু করে। কারণ সে যদি তাকে মারামারি করতে দেখে তাহলে এতদিন যে মার খেয়েছে সে, এই বিষয়টা আর কাজে খাটবে না। তবে কোনো এক পরিস্থিতিতে এখানে সে রংগুলোকে এমনভাবে ছড়িয়ে দেয় যেখানে বৈশালী তার চেহারা দেখতে পারছে না। তার বাবাকে এসে বলছে, কিভাবে মারছে দেখো, এদেরকে তো জেলে ভরে দেওয়া উচিত। তবে তার বাবা বলে, এখান থেকে তুই যা, তুই ভুল বুঝছিস। লড়াই শেষ হলে সুরিয়াকে এসে সে বাহবা দিচ্ছে, ধন্যবাদ বাবা, তোমার পিতার গর্ব হওয়া উচিত তোমাকে নিয়ে। কিন্তু যখন সুরিয়ার পিতাকে নিয়ে কথাটা শুরু হলো, এটা শুনতে পেরে সুরিয়া কেমন যেন পরিবর্তন হয়ে গেল। তার সাথে রাগ দেখিয়ে সে চলে যায়। এর কারণ জানতে হলে আমাদের যেতে হবে আজ থেকে প্রায় 20 বছর পেছনে। সুরিয়ার বাবা তার মাকে প্রতিনিয়ত ডিভোর্সের জন্য ফোর্স করত। তাদের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদের ছোটখাটো সমস্যার কারণে সুরিয়ার বাবা কখনোই তার মাকে মেনে নিতে পারেনি। তাছাড়াও সে বারবার শুধু এটা বলেছে তার লক্ষ্য পূরণে যদি কোনো বাধা থেকে থাকে সেটা হলো তার পরিবার, যার কারণে অবশেষে তাকে ডিভোর্স দেয় সে। সুরিয়ার ছোটবেলা নষ্ট হয়ে গিয়েছিল তার বাবার কারণে। আজ পর্যন্ত তার বাবার নাম শুনলে সে স্বাভাবিক থাকতে পারে না। যাই হোক, ট্রেনে আমরা বৈশালীকে দেখতে পাই। সুরিয়া এতদিন বিষয়টা মজা করে বললেও আজকে আমরা জানতে পারি বৈশালীর পেছনে আসলেও একটা বখাটে পড়ে আছে অনেকদিন ধরে, তাকে জ্বালাতন করছে। এই ট্রেনের মধ্যেও তাকে বাজে বাজে কিছু কথা বলছে, ফোন করে কিছু এমন কথা বলে সেখান থেকে চলে যায় সে। এখানে সুরিয়ার সাথে বৈশালীর আবারও দেখা হয়, তাদের মধ্যে কথা হয়, সেটা অন্য কথা। কিন্তু বৈশালী সেখান থেকে চলে যাওয়ার পর সুরিয়া সেখানে গিয়ে তাদের প্রত্যেককে একদম রাম ধোলাই দিতে শুরু করেছে।
প্রত্যেকটাকে ধরে ধরে পেটাচ্ছে। সেখানে তার মারপিট দেখে এনাকে দেখছো? ইনি আসলে সুরিয়ার পকেট থেকে মোবাইল এবং মানিব্যাগ মেরে দিয়েছিল। এখন তাদেরকে মারতে দেখে ভয়ের কারণে এখন নিজে থেকেই স্বীকার করছে। আর ওদিকে সুরিয়া শুধুমাত্র মনোযোগ দিচ্ছে এতক্ষণ বৈশালীকে যে ডিস্টার্ব করেছে তাকে মারার প্রতি। পরবর্তী সময়টাতে সেই ছেলেটা নিজে এসে বৈশালীর কাছে ক্ষমা চায়। যখন বৈশালী জানতে পারে তারা মার খেয়েছে শুধুমাত্র তাকে ডিস্টার্ব করার জন্য, তখন সে চিন্তায় পড়ে যায়। সুরিয়া আমাকে বলেছিল তার কথা, কিন্তু কে সেই ছেলে যে আমার জন্য এত কিছু করছে? যাক, বৈশালী মনে মনে খুশি হয় তার জন্য কেউ এতটা করেছে। পরবর্তী সময়গুলোতে বৈশালী যখনই কারো দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তার পরবর্তী মুহূর্তেই তাদের এমন অবস্থা হয়েছে। বৈশালীর কাছে তারা নিজেরা এসে ক্ষমা চেয়েছে। যেমন এক চোর তার ব্যাগ ছিনিয়ে নিয়ে গিয়েছিল, পরবর্তী সময়টাতে সেই ব্যাগ সে আবার ফেরত পেয়েছে। এখন চোরের কি হয়েছে সেটা বুঝতেই পারছো। কিন্তু কে সেই ছেলেটা এখনো সে জানে না। তাকে বারবার সে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পায়নি। বলা যায় সে যেন তার মনের মধ্যে নিজের স্বপ্নের রাজকুমারের ছবি আঁকতে শুরু করেছে। যার কারণে একদিন যখন রাস্তায় সুরিয়াকে বৈশালী দেখতে পায়, ডাইরেক্ট বাস থেকে নেমে এসে তাকে কফি খাওয়ার জন্য রিকোয়েস্ট করছে। সেখানে কফি খেতে গিয়ে তাকে বারবার জিজ্ঞাসা করছে, ওই ছেলেটাকে তুমি দেখেছো তাই না? ও তো তোমাকে রেগুলার মারে তাই না? এখন এই শুনে আবারও নাটক শুরু করে দেয় সুরিয়া। আরে তোমার সাথে যদি এখানে দেখে নেয় আবারও মারবে আমাকে। যাই হোক, ছেলেটার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সে জানে না, এমনটা জানিয়ে দেয়। এখন বৈশালীর তাকে যে করেই হোক চাই, খুব প্রশংসা করছে তার, কিন্তু সে তো এটা জানে না সেই ছেলেটা তার সামনেই বসে আছে। সুরিয়া যখন আবারও কথা ঘোরানোর জন্য বৈশালীকে জানায়, আমার এখন যেতে হবে, তুমি জানো না আমাকে দেখতে পেলে ওরা আবার মারবে। এখন এই শুনে বৈশালী অফার করে তাকে, তাহলে এক কাজ করি, তোমার মার খাওয়া বন্ধ হয়ে যাবে, আমি তোমাকে রাখি বেঁধে ভাই বানিয়ে নেই, তাহলে তোমাকে আর তারা মারবে না। বোঝো ঠেলা। ঘটনা যাওয়ার কথা ছিল কোন দিকে, যাচ্ছে কোন দিকে। কিন্তু মনে রাখতে হবে এগুলো সব অতীতের ঘটনা। পুলিশ স্টেশনে বসে অফিসারকে সে শোনাচ্ছে সব। অফিসার হাসতে হাসতে কুপোকাত, আবে তোর সাথে তো এমনই হওয়া উচিত। কিন্তু তারপর সুরিয়া তাকে জানায় সমস্যা একটা অপেক্ষা করছিল, সেটা হলো শ্রাবণ। ঘটনা আবারও সেখানে চলে যায়, যেখানে বৈশালীর পেছনে আমরা আরো একটা ছেলেকে দেখতে পাই। এ হলো তার সিনিয়র। তাকে লাস্ট বারের মতো বলছে, আমি আগামীকাল দেশ ছাড়তে যাচ্ছি, আর কত ঘুরাবে আমাকে? কিন্তু বৈশালীর একটাই কথা, আমি কোনোদিন বলছি আমার পেছনে ঘুরতে? সেখানে শ্রাবণ তাকে ডাইরেক্ট বলে, দেখছি তো সুরিয়া নামের ওই ছেলেটার সাথে ঘুরে বেড়াচ্ছ দিন দিন। সে বলে, তাতে তোর সমস্যা কি? বলতে বলতে সুরিয়ার কল আসে। আজকে সুরিয়া তাকে সবকিছু সত্য বলে দেবে। এসেছে তার কাছে সমস্ত কিছু প্রকাশ করতে। এতদিন যে ছেলেটাকে সে খুঁজেছে সে অন্য কেউ নয়, সুরিয়া নিজেই। কিন্তু বলার সময় আর গোছাতে পারছে না কথা। কিন্তু সুরিয়ার সাথে সে ঘুরছে, এজন্য শ্রাবণ জ্বলে পড়ে শেষ হচ্ছে। এটা তার ভালো লাগছে। ছেলেটা নাকি ভালো নয়, 2 বছর আগে তার বান্ধবীর সাথে রিলেশন হয়েছিল, পরে আবার ব্রেকআপ করে নিয়েছিল, আর এখন তার পেছনে পড়েছে। এই শুনতে পেরে সুরিয়ার মাথা গরম হয়ে যায়। পরদিন একটা মাঠে তার আর্ট দেখাচ্ছে সে, আর সেখানে শ্রাবণ চলে আসে তার চেলাপেলা নিয়ে সুরিয়াকে মারার জন্য। সাথে সাথে সে বৈশালীকে ফোন করে জানায়, তোমার আশিক চলে এসেছে, দেখতে চাইলে ঠিকানা অনুযায়ী চলে আসো। এখন বৈশালী খুবই খুশি। ওদিকে তাদের লড়াই শুরু হয়ে যায়। আর সিনেমার এই পর্যন্ত আমরা একবারও সিরিয়াস কোনো মারপিট দেখতে পাইনি। এবারও আগের মতোই হয়েছে। প্রত্যেককে মারার পর এখন শ্রাবণ পালাচ্ছে। বৈশালী সুরিয়াকে কল করে তারা কোথায় আছে এটা জানার জন্য। তাকে বলে দেয় সে আমরা এখানে আছি। এখন জায়গা মতো পৌঁছানোর পর শ্রাবণকে সে শিখিয়ে দিচ্ছে, আরে আমাকে মার, আমাকে মার, আমি তোর সুযোগ দিচ্ছি, তুই আমাকে মার। সে তো ভয় পেয়ে আছে। কিন্তু যখন সাথে সাথে বৈশালী চলে আসে, সে মনে করে হয়তোবা শ্রাবণ তার বন্ধু বান্ধবদের সাথে করে সুরিয়াকে মারছে। এখন উল্টো বৈশালী শ্রাবণকে মারতে শুরু করে, এতদিন তুই আমার পেছনে পড়েছিলি, তোকে আমি কখনো মানে নেব না। তার উপর সুরিয়াকে মারছিস কোন সাহসে? যা শুনতে পেরে সুরিয়া তো একদম লাড্ডু। তার পর মুহূর্তে এভাবেই তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তাদের দুষ্টু মিষ্টি অনেকটাই সময় বয়ে যায়। এতদিন সুরিয়া তার পেছনে পেছনে ঘুরেছে, এখন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বৈশালী তার পেছনে ঘুরছে। বলা যায় বৈশালী এক এক সময় সুরিয়াকে কল করছে আর এক এক সময় এক এক কথা বলছে। তাদের সম্পর্ক ভালো হচ্ছে। এভাবেই যাচ্ছে তাদের সময়। সুরিয়া নিজের কথাতে বৈশালীকে মানাতে সক্ষম হয়েছে। অবশ্য বৈশালী সরাসরি স্বীকারোক্তি দেয়নি, এটা মেয়েদের জাতিগত স্বভাব। কিন্তু একদিন তার বাবাকে সে বলছে, খুব দরকারি একটা কথা আছে তার সাথে। তার বাবা জিজ্ঞাসা করছে, কি কথা? ক্যাম্পিং করতে নেপাল যাবি এটা? এখন সে জানায় একটা ছেলেকে নাকি তার খুব পছন্দ। তখন তার বাবা উল্টো খুশি হয়, জিজ্ঞাসা করে, আরে ছেলে কোথায় থাকে বল। সেজন্য তার বাবাকে সে ডাইরেক্ট বলে, কালকে তুমি ওকে লাঞ্চে ডেকে নিও। সমস্যা হলো তার মাকে নিয়ে। তার মাকে মানানো খুব কষ্ট হবে। বৈশালী এমন ভাব ধরছে যেন কিচ্ছু জানে না সে। রাস্তায় সুরিয়া খুব খুশি বৈশালীর বাড়ি কোনটা জিজ্ঞেস করতে করতে যাচ্ছে। তবে হঠাৎ রাস্তাতেই বৈশালীর বাবার সাথে তার দেখা হয়। আর তাদের সাথে আগেও দেখা হয়েছে। কিন্তু একদিকে সুরিয়া জানে না ইনি হলেন বৈশালীর বাবা, আবার বৈশালীর বাবা জানে না যে তার মেয়ে যে ছেলের কথা বলেছিল এটাই সেই ছেলে। ইচ্ছামতো জোরাজোরি করে বৈশালীর বাবা তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু বলে রাখি, সুরিয়া এখনো জানে না এটা বৈশালীর বাড়ি। তো সেখানে আর কি করার, সে বৈশালীর মাকে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আর এটাই সেই ছেলে সেদিন আমাকে বাঁচিয়েছিল। তার মা খুব খুশি, তাকে ধন্যবাদ জানাচ্ছে। উপরে যাওয়ার পর বৈশালীর সাথেও তার দেখা হয়, তখন সে একটা শক খায়, এটা তোমার বাবা?" তার বাবা তার সাথে তার পরিচয় করিয়ে দিচ্ছে, আরে এটাই সেই ছেলে যে সেদিন আমাকে বাঁচিয়েছিল।
সে কিছুটা কনফিউজড, তবে পরবর্তীতে নরমাল হয়ে যায়। সুরিয়া খুব ভয় পেয়ে আছে, কারণ সে তো ধরা পড়ে গিয়েছে, এতদিন মিথ্যা বলেছে মার খাওয়ার। কিন্তু বৈশালী তাকে বলে, আরে বাবাকে আমি শিখিয়ে দিয়েছিলাম, বাবা হয়তো প্ল্যানিং করেছে মাকে মানানোর জন্য, এজন্য এমনটা বলেছে। যাক, অর্থাৎ সে মনে করেছে এটাও মিথ্যা। সুরিয়া এবং তার সুন্দর একটা সময় যাচ্ছে। কিন্তু বৈশালীর বাবা এসে যখন তাকে জিজ্ঞাসা করে, তুই যে ছেলেটার কথা বলেছিলি ও আসলো না, ও কখন আসবে, আমি আর কতক্ষণ অপেক্ষা করব? এই শুনে তার বাবা তখন মিথ্যা বলেনি, সত্যি বলেছিল। বৈশালী এটা বুঝে যায়। তার উপর ফায়ার একদম গেটের বাইরে করে দেয়। আই হেট ইউ বলে গেট লাগিয়ে দেয়। আসলে তার রাগে সে কেন তার সাথে এতদিন মিথ্যা বলল। তারপর বৈশালী যখন সবার সাথে আবারও একটা জনসচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে, সেখানে সবার সামনেই তাকে সুরিয়া এমন ভাবে প্রপোজ করে, যেখানে বৈশালীর বন্ধু বান্ধবরাও তাকে উৎসাহ দিচ্ছে, আরে মিস করিস না, যা। তাছাড়াও পরবর্তীতে বৈশালীকে সে এমন ভাবে প্রপোজ করে, সে আর তাকে ঘুরাতে পারে না, রাজি হয়ে যায়। সেখান থেকে ঘটনা চলে আসে বর্তমানে। সেই পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করছে, আমি এটা বুঝতে পারছি না, সবকিছু ঠিক ছিল, কিন্তু সেই কলকাতা থেকে তোদের ভালোবাসা এই 800 কিলোমিটার দূর কাঠমান্ডু পর্যন্ত কিভাবে পৌঁছালো? তখন সুরিয়া উত্তর দেয়, অফিসার, গল্প কতটুকুই বা শুনেছেন, এখনো বিশাল অংশ বাকি। আসল গল্প এখান থেকেই শুরু হবে। ঘটনা চলে যায় সেই সময়টাতে, তাদের মধ্যকার সম্পর্ক খুবই ভালো যাচ্ছে। বৈশালী ক্লাস করছে আর সুরিয়াকে মেসেজ দিচ্ছে। এই দেখে আবার তার প্রফেসর তাকে কথা শোনায়। আবার কথা শোনাতে শোনাতেই সেখানে সুরিয়া চলে আসে, সবার সামনে তাকে জড়িয়ে ধরে আর সেখান থেকে চলে যায়। প্রফেসর সব বুঝে ফেলেছে। হ্যাঁ, এই তোমার ইম্পর্টেন্ট কাজ, যাও, না হলে আবার আমার ক্লাসে মন বসবে না। আসার পর সুরিয়ার সাথে খুনসুটি মেজাজ দেখাচ্ছে সে এমন কেন করলো। কিন্তু যখন সুরিয়া শুনতে পায় 1 সপ্তাহের জন্য তাকে নেপাল যেতে হবে, তখন তার মুখ একদম পরিবর্তন হয়ে যায়। তার মন খুবই খারাপ, কিন্তু অবশেষে সে তাকে মানায়। তবে সেখানেই শেষ ছিল না। বৈশালী নেপালে তার ক্যাম্পিং করছে আর সুরিয়ার কথা ভাবছে। সুরিয়াকে সে অনেক মিস করছে। তখন সে দেখতে পায় সুরিয়া সেখানে চলে এসেছে, এতটা পথ অতিক্রম করে সে এই পর্যন্ত চলে এসেছে। তাদের দুজনের আবারও কিছুটা সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাই। কিন্তু আসলে ভালো সময় শুরু হবার সাথে সাথেই খারাপ সময় অপেক্ষায় লেগে যায়, এটা আমি সব সময় বলি। তেমনটাই হয়তো আবারও দেখতে চলেছি। সেখানে একজন কফি খাচ্ছে আর হঠাৎ সুরিয়ার কারণে ভুলে তার হাতের কফিটা তার ল্যাপটপে পড়ে যায়। কিন্তু অবাক করার বিষয় যেটা, সেটা হলো ইনি হলেন সুরিয়ার বাবা, যিনি তাদেরকে সেই ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন নিজের ক্যারিয়ার গড়তে। সুরিয়ার বাবা তাকে চিনেনি, কিন্তু সুরিয়া তাকে চিনতে পেরেছে। সে বলছে, আদব কায়দা নেই, যে কথা শুনতে পেরে সুরিয়া তার কলার ধরে বসে। সুরিয়া তাকে বলে, আমি আদব কায়দা জানি না, কারণ আমার বাপের আদব ছিল না, তাতে তোর সমস্যা? বৈশালী সেখানে চলে আসে আর বিষয়টা শান্ত করে সুরিয়াকে পাঠিয়ে দেয়। আমরা জানতে পারি ইনি হলেন বিশাল বড় মাপের একজন প্রফেসর। বৈশালী প্রতিদিন তার বই পড়ে, তাকে ফলো করে। কিন্তু সুরিয়া কি কারণে তার প্রতি রাগ হয়েছে এটা সে জানে না। এত বছর পর নিজের বাবাকে দেখতে পেয়ে সুরিয়ার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গিয়েছে, কিভাবে তার মাকে তার বাবা ছেড়ে গিয়েছিল, তার মায়ের জীবনটা নষ্ট হয়েছিল। বিয়ে, ভালোবাসা বিষয়টার প্রতি কেমন যেন এক মুহূর্তেই তার আস্থা উঠে গেল। বৈশালী তার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে চেষ্টা করছে, কিন্তু সে তাকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না। কথায় কথায় কোনো একটা সময় বিয়ের বিষয়টা চলে আসলে সুরিয়া সরাসরি তাকে বলে, আমাদের মধ্যে বিয়ে বিষয়টা কোত্থেকে এলো? আমি ওসব বিয়ে টিয়েতে নেই, এই সব কিছু লোক দেখানো। বৈশালী এখন মনে করছে সুরিয়া হয়তোবা তার সাথে মজা করছে, কিন্তু কোনো এক সময় সুরিয়ার কথাবার্তা এতটা রুড হয়ে যায়, বৈশালী নিজের মধ্যকার ইমোশন কন্ট্রোল করতে পারছে না। তুমি এমন কেন করছো? অবশ্য আমরা জানি সে তার বাবাকে কতটা ঘৃণা করে, তবে সুরিয়া এমন কেন বলছে সেটা বৈশালী জানে না। তার বাবাকে দেখতে পেয়ে এক মুহূর্তে তার মধ্যকার ভালোবাসা যেন কেমন চাপা পড়ে গেল। ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গিয়েছে তার। এতদিন সে ভুলেছিল তার বাবা তাদের সাথে কি করেছে, সে কিভাবে তারপরেও এই ভালোবাসার জালে পা দিয়েছে। বৈশালীকে বলছে, আমরা যেভাবে আছি সেভাবেই তো চলতে পারি। অনেকটা কথাবার্তা হয়, অনেকটা ভিন্ন ধরনের কথাবার্তা হয় তাদের সাথে। বৈশালী বলছে, আমার অসুবিধা নেই লিভিং এ, কিন্তু আমি এটা বুঝতে পারছি না বিয়ের সাথে তোমার বিরোধিতা কিসের। তখন সুরিয়া তার বাবা মায়ের কথা বলে, আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু কই, তারা তো সুখে থাকতে পারলো না। এই সমাজ দেখানো বিয়ের দরকারটা কি, যদি আমাদের কোনো সমস্যা না থাকে? বৈশালী নিজেও কিছু বুঝতে পারছে না সে এমন কেন করছে। তাকে বারবার বলছে, আমি নিজেকে মানাতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। এতে সে আরো রেগে যায়। তাদের মধ্যে ছোটখাটো কথা কাটাকাটি লেগে যায়, বড় ধরনের সমস্যা হয়ে যায়, যেখানে বৈশালীর তেমন কোনো দোষ নেই, কিন্তু সুরিয়া নিজের মধ্যে বেশি চিন্তা করে ফেলছে এবং শুধুমাত্র তার বাবার প্রতি ঘৃণার কারণে সে এমনটা বলতে শুরু করে। সুরিয়া ব্রেকআপ বলে এখান থেকে চলে যায়, কিন্তু বৈশালী তাকে আটকে নেয়। তুমি বুঝতে পারছো কি বলছো তুমি? সুরিয়া তাকে সরাসরি বলে, এখনই যদি আমাদের মধ্যে মিল না থাকে তাহলে ভবিষ্যতে কি আশা করব? বৈশালীর আর কিচ্ছু বলার থাকে না। সুরিয়াকে সে বলতে শুরু করে, তোমার কথাই ঠিক, যদি আমাদের একজনেরও মনে হয় যে আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না, তাহলেই আমাদের বিয়ে করা উচিত, না হলে সামনে এগোনো উচিত হবে না। সুরিয়াকে জড়িয়ে ধরে তাকে বলে, আমি ইউরোপ চলে যাচ্ছি আমার লেখাপড়া শেষ করতে। আগামী 1 বছর আমাদের মধ্যে কোনো যোগাযোগ থাকবে না। আর সেই একটা বছর পর যদি আমাদের মধ্যে কারোর মনে হয়
যে সে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, তাহলে আমরা অবশ্যই এখানে আসব। ঠিক এই জায়গায় এই তারিখে ঘটনা বর্তমানে চলে আসে। ইন্সপেক্টর তাকে বলছে, তোর মতো গাধাকে কখনোই মেনে নেওয়া উচিত নয়। কি মনে করেছিস আসবে সে? ভুলেও আসবে না। সুরিয়া তার প্রতি রাগ হয় এবং বললে, আমি আপনাকে এখানেই পুঁতে ফেলবো। কিন্তু সাথে সাথে সবকিছু কাঁপতে শুরু করে। একটা ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে যায়। নেপালের ভূমিকম্প সম্পর্কে আমাদের ধারণা আছেই, যেটা সিনেমার মধ্যে দেখানো হচ্ছে। ভূমিকম্পে সবকিছু নড়তে শুরু করেছে। কোনো এক মুহূর্তে এখানকার দালান কোঠা, ঘরবাড়ি সবকিছু ধ্বংস হয়ে যেতে শুরু করে। সুরিয়া কোনো রকমে নিজেকে বাঁচিয়েছে। নিচে চাপা পড়া সেই পুলিশ ইন্সপেক্টরকে বাঁচানোর পর জিজ্ঞাসা করছে, স্যার, একটাবার বলে দিন সেই কথা যেটা তখন বলেছিলেন। সে বলে, আশা করছি সে আসেনি। তার আসা উচিত নয়। তাকে ধন্যবাদ জানিয়ে সুরিয়া চলে যাচ্ছে। কিন্তু সেখানেই নিচে পড়ে থাকে একটা পেইন্টিং। যে পেইন্টিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৈশালীকে। অর্থাৎ বৈশালী এসেছিল এই জায়গায়। তো কি মনে হচ্ছে সে কি তাকে খুঁজে পাবে? সেটা জানতে হলে দেখতে হবে গল্পের বাকি অর্ধেক।